আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকে দেখতে দেখতে আমরা ইউ ক্যান হিল ইউর লাইফের সপ্তম অধ্যায়ে চলে এসেছি। আজকে কথা বলবো কিভাবে পরিবর্তন আনবে সেই বিষয়টি নিয়ে। তাহলে চলো আমরা শুরু করি। আমি আনন্দে এবং সহজে পার হই স্রোত, মানে কিভাবে পরিবর্তন আনবেন। সপ্তম অধ্যায়ের বিষয়টা হচ্ছে কিভাবে পরিবর্তন আনবেন। আমি আনন্দে এবং সহজে পার হই স্রোত। আমি কিভাবে শব্দটিকে ভালোবাসি। আমি কিভাবে শব্দটাকে ভালোবাসি। পৃথিবীর সকল তথ্যই মূল্যহীন যদি না জানা যায় কিভাবে এর ব্যবহারের মাধ্যমে কোনো না কোনো পরিবর্তন আনা সম্ভব। আমি সর্বদাই একজন প্রয়োগবাদী প্র্যাকটিক্যাল মানুষ, যার খুব জানার ইচ্ছা কিভাবে কি ঘটে। এই জন্যই আমি কিভাবে শব্দটিকে ভালোবাসি। মাঝে মধ্যে আমরা কোনো প্যাটার্ন ত্যাগ করতে চাইলে কিছু সময়ের জন্য গোটা পরিস্থিতি মনে হয় খুব বাজে দিকে ধাবিত হচ্ছে। তবে এটি যে খুব খারাপ হচ্ছে তা বলবো না। ঘটনা যে ঘটতে শুরু করেছে এই তারই ইঙ্গিত। আমাদের অ্যাফার্মেশন কাজ করছে, আমাদেরকে এগিয়ে যেতে হবে। অর্থাৎ আমাদের যে অ্যাফার্মেশনটা কাজ করছে এবং আমাদের এগিয়ে যেতে হবে। উদাহরণ হিসেবে বলা যায়, আমরা সমৃদ্ধি বৃদ্ধি করার জন্য কাজ করছি, কিন্তু আমাদের ওয়ালেট হারিয়ে গিয়েছে। আমরা সম্পর্ক উন্নয়নের জন্য কাজ করছি, কিন্তু আমাদের মধ্যে ঝগড়া বিবাদ হচ্ছে। আমরা স্বাস্থ্যবান হওয়ার চেষ্টা করছি, কিন্তু ঠান্ডা লেগে গেল। আমরা আমাদের সৃজনশীল প্রতিভা ও সামর্থ্যের প্রকাশ ঘটাতে চাচ্ছি, এমন সময় চাকরিচ্যুত হতে হলো। মাঝে মধ্যে সমস্যা ভিন্ন দিকে মন নেয় এবং আমাদের বুঝবার যে বিষয়টি হচ্ছে ব্যাপারটি বৃদ্ধি পায়। যেমন ধরুন, আপনি ধূমপানের অভ্যাস ত্যাগের চেষ্টা করছেন এবং বলছেন আমি সিগারেটের প্রয়োজনীয়তাকে ত্যাগ করার ইচ্ছা প্রকাশ করছি। এই কাজটি যখন করতে যাচ্ছেন তখন হয়তো আপনার রিলেশনশিপ খারাপ হয়ে যাচ্ছে। হতাশ হবেন না। এটি হলো প্রক্রিয়া কাজ শুরু করার ইঙ্গিত। আপনি হয়তো নিজেকে এসব প্রশ্ন করতে পারেন, আমি কি অস্বাস্থ্যকর সম্পর্ক বাদ দিব? আমার সিগারেটের ধোঁয়া কি এমনই একটা পর্দার সৃষ্টি করছে যাতে এই অস্বস্তিকর সম্পর্কটি আমার চোখে পড়ছে না? আমি কেন এই সম্পর্ক তৈরি করছি? আপনি লক্ষ্য করলে দেখবেন সিগারেট একটি লক্ষণ মাত্র, কারণ নয়। এখন আপনার ভিতরে উন্নতি ঘটছে যা আপনাকে মুক্ত করে দিবে। আপনি বলতে শুরু করছেন আমি অস্বস্তিকর সম্পর্কের প্রয়োজনীয়তাকে ছাড়তে চাইছি। তারপর আপনি দেখতে পাবেন কি কারণে আপনার ভিতরে এই অস্বস্তির জন্ম। সেজন্য অন্যরা সবসময় আপনাকে সমালোচনা করে আসছে। ওয়ার্কশপ হলে আপনাকে এই অনুশীলন করার জন্য একজন পার্টনার বেছে নিতে বলতাম। তবে এটি আপনি একাই করতে পারবেন, আয়না ব্যবহার করে। বড় সড়ো হলে ভালো হয়। এক মুহূর্তের জন্য চিন্তা করুন জীবনের কোন ব্যাপারটি আপনি পরিবর্তন করতে চান। আয়নার সামনে যান এবং নিজের চোখের দিকে তাকিয়ে জোরে জোরে বলুন, আমি বুঝতে পারছি আমি এই পরিবেশের সৃষ্টি করেছি এবং এই অবস্থার জন্য দায়ী আমার সচেতনতার প্যাটার্নটি আমি ত্যাগ করতে চাই। এই কথাগুলো
আবেগ মিশিয়ে বেশ কয়েকবার বলুন। আপনার সঙ্গে কোনো পার্টনার থাকলে তার কাছে জানতে চাইতাম আপনার কথাগুলো সত্যি তার মন ছুঁয়ে গেছে কিনা। আমি চাইতাম আপনার পার্টনারকে আপনি কনভিন্স করবেন। অর্থাৎ যে কথাগুলো এখন বললাম আপনাদের, সেই কথাগুলো আয়নার সামনে দাঁড়িয়ে বলবো, এমনভাবে বলবো আয়নার লোকটি অর্থাৎ আমি আমাকেই কনভিন্স করছি, এমনভাবে বলতে হবে। তো নিজেকে জিজ্ঞেস করুন উপরের কথাগুলো মন থেকে বলছেন কি না। এই কথাগুলো যে আয়নার সামনে বললাম, এখন নিজেকে জিজ্ঞেস করুন যে এই কথাগুলো আমরা মন থেকে বলছি কিনা। নিজেকে কনভিন্স করার চেষ্টা করুন। এবারে আপনাকে অতীতের বন্ধন থেকে বেরিয়ে আসতে হবে। এই পরিস্থিতিতে অনেকে ভয় পেয়ে যায়, কারণ তারা জানে না কিভাবে এটা ত্যাগ করবে। জবাব না মেলে পর্যন্ত তারা নিজেদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হতে ভয় পায়। এটি রেজিস্ট্যান্সের চেয়েও বেশি। এ থেকে স্রেফ বেরিয়ে আসুন। কিভাবে কাজটা করব তার জানার চেয়ে কাজটা করার ইচ্ছা থাকাটাই বেশি জরুরি। কিভাবে কাজটা করব তার জানার চেয়ে কাজটা করার ইচ্ছা থাকাটাই বেশি জরুরি। ইউনিভার্সাল ইন্টেলিজেন্স অথবা আপনার অবচেতন মনে কিভাবে ব্যাপারগুলো নিয়ে চিন্তা করবে। আপনি যা ভাবছেন বা যেসব কথা বলছেন প্রতিটির সাড়া মিলবে, আর বর্তমানে যা ভাবছেন বা বলছেন সেসব আপনার ভবিষ্যৎ সৃষ্টি করবে। আপনার মন একটা যন্ত্র, আপনার মন একটা যন্ত্র। তো এই আলোচনার আগে আমি বলি যে আপনারা আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। এই পরিশ্রমকে সার্থক করার জন্য আপনাদের সহযোগিতা আমার বিশেষ প্রয়োজন। আশা করি আপনারা সহযোগিতা করবেন। একটা বিষয় মনে রাখবেন, আপনি যদি কাউকে নিঃস্বার্থভাবে সাহায্য করেন তাহলে প্রকৃতি আপনাকে যেভাবে সাহায্য করবে তা অসীম। মানে if you help selflessly, the whole universe help you endlessly। যা হোক, এটা আপনার মন একটা যন্ত্র। আপনি মনের চেয়ে এক কাঠি বাড়ান। আপনি মনের চেয়ে এক কাঠি বাড়ান। আপনি হয়তো ভাবতে পারেন দৃশ্যপটের পরিচালক মন, কিন্তু মনকে আসলে ওভাবে ভাবতে আপনি ট্রেনিং দিয়েছেন। আপনি আপনার এই যন্ত্রটিকে ট্রেনিং না দিলেও পারেন। মন নামের যন্ত্রটি আপনার ইচ্ছায় পরিচালিত হয়। আপনি এই মুহূর্তে মনকে যেভাবে ব্যবহার করছেন তা স্রেফ একটা অভ্যাস। আর যে কোনো অভ্যাসে বদলানো যায়। আপনি মাথা ঠান্ডা করে এক মুহূর্ত ভাবুন তো, আপনার মন একটা যন্ত্র। আপনি একে আপনার ইচ্ছা মতো পরিচালিত করতে পারবেন। আপনি কিছু বাছাই করার জন্য যে চিন্তাটা করছেন সেটা আপনার জন্য অভিজ্ঞতা তৈরি করছে। আপনি যদি ভাবেন কোনো অভ্যাস বা চিন্তার পরিবর্তন করা সম্ভব নয় কিংবা কঠিন, তাহলে আপনার চিন্তার বিষয়টি আপনার জন্য সত্য হয়ে দাঁড়াবে। আপনি যদি ভাবেন পরিবর্তন করা আমার জন্য সহজ কাজ হয়ে যাচ্ছে, তাহলে আপনার চিন্তাটি সেভাবে সত্যে পরিণত হবে। অর্থাৎ আপনার যেভাবে চিন্তা করবেন এভাবে আমাদের সামনে ফল হাজির হবে। আমরা চিন্তা করছি, আমরা যা চাই সেটা চিন্তা করি না, যেটা চাই না সেটাই বারবার ঘুরে ফিরে বারবার বলি। মন নিয়ন্ত্রণ। আপনার চিন্তা এবং কথায়
আপনার ভিতরে অবিশ্বাস্য শক্তি এবং বুদ্ধিমত্তা সাড়া দিচ্ছে। আপনি চিন্তার সচেতনতা দিয়ে মন নিয়ন্ত্রণ করতে পারলে এই শক্তির সাহায্যে নিজেকে জোটবদ্ধ করতে পারবেন। ভাববেন না আপনার মন নিয়ন্ত্রণ করছে, আপনিই মনকে নিয়ন্ত্রণ করছেন, আপনি মনকে ব্যবহার করছেন। ওইসব সেকেলে ভাবনা বন্ধ করার ক্ষমতা আপনার আছে। সেকেলে চিন্তা ভাবনাগুলো যখন মনের মধ্যে ফিরে এসে বলে পরিবর্তন করা খুব কঠিন, তখন মনের নিয়ন্ত্রণ নিয়ে নিন। মনকে বলুন, আমি এখন এই কথা বিশ্বাস করছি যে পরিবর্তন জন্য আমার জন্য সহজতর হয়ে উঠছে। মনের সঙ্গে এই আলাপচারিতা আপনি বহুবার চালিয়ে যেতে পারেন, এই স্বীকৃতি দিতে যে আপনি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছেন, আপনার হুকুম মতো সব কিছু চলছে। আপনি শুধু বর্তমানে চিন্তা নিয়ে ভাববেন, পুরনো চিন্তা সব বাদ। ধরুন আপনার ছোট্ট বাচ্চাটা ঘুমাতে যায় দেরিতে। আপনি আপনি ঠিক করলেন রাত 9টার মধ্যে ওকে ঘুম পাড়িয়ে দিবেন। প্রথমবার রাতে ঘটতে পারে, প্রথমবার রাতে সে ঘুমাতে চাবে না, ঘুমার জন্য কান্নাকাটি করবে। কিন্তু আস্তে আস্তে যখন অভ্যাস হয়ে যাবে তখন বাচ্চাটা আর কান্নাকাটি করবে না। সেরকম আপনার মনটাও একটা বাচ্চা। যখন আপনি মনকে নিয়ন্ত্রণ করবেন, সে হয়তো প্রথম কান্নাকাটি করতে পারে, আবার যে কোনো বিষয় নিয়ে আপনার মনে কনফিউশন করতে পারে। কিন্তু যখন আপনি তাকে নিয়ন্ত্রণ করা শিখবেন, তখন আপনার মন তখন আপনাকে সায় দিবে এবং এগিয়ে চলবে। তাহলে আমরা বলছিলাম মনকে চিন্তা নিয়ন্ত্রণ করার জন্য আপনি আগের যে পুরনো চিন্তা ভাবধারা আছে সেগুলো বাদ দিয়ে বর্তমান এখন যেটা বলছি সেটাকে নিয়ে কাজ করুন। দেখবেন আপনার মন আপনি নিজে নিয়ন্ত্রণ করতেছেন। আপনার যে ছোট বাচ্চাটা ঘুমাতে চায় না, দেরিতে আপনি সঠিক করলেন রাত 9টার মধ্যে ওকে ঘুম পাড়িয়ে দিবেন। প্রথম রাতে কি ঘটতে পারে আপনি একটু চিন্তা করেন। যেটা কিছুক্ষণ আগে বললাম, নতুন এই নিয়মের বিরুদ্ধে আপনার বাচ্চা বিদ্রোহ ঘোষণা করবে এবং কান্নাকাটি করে চিৎকার চেঁচামেচি করে অস্থির হবে, যাতে তাকে রাত 9টায় বিছানায় যেতে না দেওয়া হয়। এখন এই বেলা যদি আপনি ওকে ছেড়ে দেন, তাহলে ওরে কিন্তু জিত হয়ে গেল। আপনাকে সে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। কিন্তু আপনি যদি নিজের সিদ্ধান্তে অটল থাকেন এবং বাচ্চাকে কঠিন গলায় বলে দেন নতুন রুটিন তাকে মেনে চলতে হবে, সে ভয়ে হয়তো আর তেমন চেঁচামেচি করবে না। 2-3 রাতের মধ্যে নয়া রুটিন পোক্ত হয়ে যাবে। মনের ব্যাপারটাও তেমন। শুরুতে অবশ্যই বিদ্রোহ করবে, নতুন করে ট্রেনিংয়ে রাজি হবে না মোটেই। কিন্তু আপনি মনকে নিয়ন্ত্রণ করছেন এবং মন আপনার কথা মতো চলছে। আস্তে আস্তে দেখবেন সব কিছু আপনার ইচ্ছা অনুযায়ী হচ্ছে। যদি দৃঢ়ভাবে ফোকাস করেন, অতি অল্প সময়ের মধ্যে নতুন চিন্তার বিষয়টি স্থায়িত্ব পেয়ে যাবে। আপনার তখন জেনে ভালো লাগবে আপনি নিজের চিন্তায় অসহায় শিক্ষার নন, বরং আপনার মনের আপনিই প্রভু। তাহলে এটা করব কিভাবে? আমরা অনুশীলন থেকে শুরু করি। অনুশীলন হচ্ছে সব চলে যান। আপনি বইটি পড়তে পড়তে গভীর দম নিন এবং শরীর থেকে সমস্ত উদ্বেগ উৎকণ্ঠা দূর করে দিন। রিল্যাক্স করুন মাথার খুলি, তারপর কপাল, মুখমণ্ডল। রিল্যাক্স করুন আপনার জিভ, গলা, কাঁধ। রিল্যাক্স হতে আপনি বইখানা ধরে আছেন, রিল্যাক্স হাতে আপনি বইখানা ধরে আছেন। পিঠ এবং পেটের পেশিতে টিলা দিন। শান্ত ভঙ্গিতে বিশ্বাস নিতে থাকুন।
এখন বলতে থাকুন, আমি চাই সব উৎকণ্ঠা চলে যাক, আমি এগুলোকে আমার শরীর ও মন থেকে ত্যাগ করছি। সকল টেনশন থেকে আমি মুক্ত পাচ্ছি। আমি ত্যাগ করছি সকল ভয়, সকল ভয় 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 ভয়। আমি ত্যাগ করছি সকল ভয়, মন থেকে সব ভয় ঝেড়ে ফেলে দিন। আমি ত্যাগ করছি সকল ভয়, ত্যাগ করছি সকল অপরাধ বোধ, ত্যাগ করছি সমস্ত দুঃখ, ত্যাগ করছি পুরনো সব সীমাবদ্ধতা, সব ত্যাগ করছি এবং আমি শান্তি অনুভব করছি। আমি নিজেকে নিয়ে শান্তিতে আছি। আমি জীবনের প্রক্রিয়া নিয়ে শান্তি বোধ করছি। আমি নিরাপদ এবং সুরক্ষিত। এই অনুশীলনটি 2-3 বার করবেন। যখনই কিছু নিয়ে চিন্তা করতে বাধাগ্রস্ত হবে মন, তখন এই অনুশীলনের আশ্রয় নেবেন। এটি নিজের অংশে পরিণত করতে প্র্যাকটিসের প্রয়োজন। অনুশীলন করার সময় আপনার জন্য সহজ হয়ে উঠবে অ্যাফার্মেশন। আপনি অ্যাফার্মেশনের প্রতি উন্মুক্ত যাবেন। এই বিষয়টি নিয়ে ধস্তাধস্তির কোনো প্রয়োজন নেই। স্রেফ রিল্যাক্স করুন এবং উপযোগী চিন্তার বুঁদ হয়ে যান। হ্যাঁ, কাজটাই সহজ। অতীতকে আপনি ধরে রাখেন। বহু মানুষ আমাকে বলেছে তারা বর্তমানকে উপভোগ করতে পারে না। আপনি এই কথাটা একটু ভাবুন যে বর্তমানকে উপভোগ করা, আমরা কিন্তু বর্তমানকে উপভোগ করতে পারি না। বর্তমান বলতে আমি যে অবস্থানে আছি আমরা সেইটাকে বলছি। অতীতের একটা চিন্তা আমাদের কিন্তু ঘুরপাক খায়। অতীতের কোনো ঘটনার কথা ভেবে আমরা মন খারাপ করে থাকি, কারণ অতীতে তারা এমন কোনো ভুল করেছে যে জন্য এখনো পস্তাচ্ছে। তাই তারা বর্তমানে পরিপূর্ণভাবে জীবন উপভোগ করতে পারছে না। তাদের কাছে বর্তমানে এমন কিছু নেই যে জিনিসটি অতীতে ছিল, ফলে বর্তমান তাদের কাছে উপভোগ্য হয়ে উঠছে না। যেহেতু অতীতে তারা প্রেমে ছাকা খেয়েছে, তাই বর্তমানে কাউকে ভালোবাসতে পারছে না। যেহেতু অতীতে তাদের জীবনে অপ্রীতিকর এমন কিছু ঘটেছে যে তারা নিশ্চিত তা আবার আজ ঘটবে। এক সময় তারা এমন কোনো কাজ করেছে যে তার জন্য অনুতপ্ত হয়েছে, তাই তাদের নিয়েছে তারা লোক ভালো না। যেহেতু অতীত কেউ তাদের কোনো ক্ষতি করছে, তাই তারা ভাবছে সব কিছু অন্য মানুষের দোষ। সেই অন্য দোষগুলোর কারণে তাদের জীবন যেমনটি হওয়ার কথা ছিল তেমনটি হতে পারেনি। অতীতের কোনো অত্যন্ত বাজে অভিজ্ঞতা তাদেরকে ক্রুদ্ধ করে তুলেছে। তারা এই বাজে অভিজ্ঞতার কথা কোনোদিন ভুলবে না, ক্ষমাও করবে না। আমরা যা ভাবি তা কিন্তু এরকম, যেহেতু স্কুলে দাওয়াত পাইনি তাই আজকের দিনটি আমার খুব খারাপ যাবে। যেহেতু প্রথম অডিশনে খারাপ করেছি তাই অডিশন দিতে আমি খুব ভয় পাই। কাট কাট কাট। যেহেতু বিয়ে করতে পারিনি তাই জীবনটা আমার অসম্পূর্ণ থেকে গেল। কাট কাট কাট। তওবা বাতিল। যেহেতু একবার একজন মানুষের মধ্যে খুব আঘাত পেয়েছিলাম তাই কাউকে আর বিশ্বাস করব না। যেহেতু একবার কাট 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 কাট। যেহেতু একবার একটি জিনিস চুরি করছিলাম তাই সারা জীবনের শান্তি ভোগ করব। কাট 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 কাট। যেহেতু গরিব ঘরের সন্তান তাই কোনোদিন আমি বড়লোক হতে পারবো না। কাট 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 কাট। আমরা প্রায় এই কথাটি বুঝতে চাই না যে অতীতকে আঁকড়ে ধরে থাকা। আমরা অতীতকে আঁকড়ে ধরে থাকি বলেই আমরা এগোতে পারি না। বন্ধুরা, আমি এই ভিডিওতে কাট কাট শব্দটি ইউজ করেছি। আপনারা যারা জানেন তারা তা ইউজ করবেন এবং যারা জানেন না তাদের জন্য বলছি, যখন কোনো নেতিবাচক কথা আপনার মুখ দিয়ে আসবে তখন সঙ্গে সঙ্গে কাট কাট, তওবা তওবা, বাতিল বাতিল বলতে পারেন, অথবা আস্তাগফিরুল্লাহ বলতে পারেন। ঠিক আছে? তওবা তওবা, বাতিল বাতিল বললে ভালো হয়, কারণ আপনার এই যেটা আপনার মাইন্ড
শুনতে অভ্যস্ত, এটা আপনার জন্য ভালো হবে। তাহলে আমি বলছিলাম যে যে কথাগুলো আমাদের মনের মধ্যে চলে আসে, যে কথাগুলো আমরা মুখ দিয়ে হঠাৎ করে বলতে পারি কিংবা ক্ষমাও বলতে পারি, সেই কথাগুলো কাট কাট তব তব বলতে পারি। একটু মনে করেন যে কথাটা বলবেন, নেগেটিভ কথা উঠছে, সেই কথাটা বলে ফেলছেন, কিন্তু তার চেয়ে বড় জোরে পাওয়ার ফোর্স দিয়ে বলবেন কাট কাট তবা তবা বাতিল বাতিল। মানে আপনি আপনার দুইটা সত্তার সাথে যুদ্ধ করছেন। মানে কষ্ট পাওয়া, আমাদেরকে যারা কষ্ট দিয়েছে তারা কিন্তু কষ্ট পাচ্ছে না। রিমেম্বারি, আবার বলছি, আমাদের যারা আমাদের কষ্ট দেয়, আমাদের যারা মনে কষ্ট দেয়, আমাদেরকে যারা কষ্ট দিয়েছে তারা কিন্তু কষ্ট পাচ্ছে না। যেমন আমার কলিগ আমাকে কষ্ট দিতে পারে, সে কিন্তু আমাকে কষ্ট দিয়ে কষ্টটা ভুলে গেছে, আর আমি লালন করে এই পর্যন্ত কাহিল হয়ে গেছি। আবার অনেকে আছে শ্বশুর শাশুড়ির কথা কষ্ট পেয়েছে, শ্বশুর শাশুড়ি ভুলে ঢোল বাজাচ্ছে, কিন্তু সে ভুলে কাহিল হয়ে গেছে। আবার অনেক বাবা মা বাচ্চাদের বলে তোর দ্বারা সম্ভব না, তুই পারিস না, তুই এটা পারিস, অমুক দেখ কেমন করে, তমুক দেখ কেমন করে। এই কথাটা কিন্তু বাবা মা বলে ভুলে গিয়েছে। কিন্তু আপনি বছরের পর বছর, মাসের পর মাস, তারপর যখন যখন আপনার বয়স 25-30 হবে, তখন ফলাফল পাওয়ার সময় হবে, দেখবেন এটা ডিম্ব হয়ে গেছে। কারণ বাবা মা বোঝে নাই, বাবা মা বলছে, আর বাবা মা বলে ঠুস করে পালায় গেছে, আর আপনি এই কথাটা মনে ধরে রাখছেন, আস্তে আস্তে পচায় ফেলছেন, পচায় 25-30 বছর পর অশ্বডিম্ব পেয়েছে। আমার কথাটা কষ্ট পাচ্ছি তা তাদের কিচ্ছু আসে যায় না। আমরা যে কষ্টটা পাচ্ছি আমার বাবা মা বুঝবে? আরে কষ্ট নিয়ে আছেন কেন? বাবা মার কষ্ট বাবা মাকে দিয়ে দেন, শ্বশুর কষ্ট শ্বশুরকে দিয়ে দেন, কলিগের কষ্ট কলিগকে দিয়ে দেন, পিতামাতার কষ্ট পিতামাতাকে দিয়ে দেন, স্ত্রীর কষ্ট স্ত্রীকে দিয়ে দেন, স্বামীর কষ্ট স্বামীকে দিয়ে দেন। আমি বুদ্ধদেব বসুর বলে গেছি, লোকটা খুব জ্ঞানী লোক, তার ওয়াইফ, পরে বলবো নামটা জেনে, তার ওয়াইফ মাথার মধ্যে ঘিলু ঢালছে, করছে এত বর্ষণের পর, মানে কথাটা আমি সংক্ষিপ্ত বলছি কারণ আপনাদের বেশিক্ষণ সময় নেব না। এই যে যখন আয় রোজগার না থাকে তখন বউরা কিন্তু কিচির মিচির করে বলে। এই কিচির মিচির যখন করবে তখন আপনাকে মনে হতে হবে কোকিল ডাকতেছে। এখন বসন্তের টাইম, এখন কোকিল ডাকছে, কোকিলকে কু কু আপনি করবেন, না করলে সমস্যা। আবার দেখবেন ওই এরকম একটা কোকিলের মুহূর্তে এক লোক, খুব ভালো জ্ঞানী লোক, আমি নামটা পরে স্মরণ করে বলবো, এখন এই মুহূর্তে স্মরণ হচ্ছে না, তো ওর বউ এসে বকা ঝকা এরকম রাত দিন নাই, কোনো খেয়াল খুশি নাই, তুমি গেছো তা গেছো, আজকে টাঙ্গাইল, কালকে চিটুগং, কালকে এইভাবে করছো, তোমার কোনো খোঁজ খবর নাই, গেছো তা গেছো, তুমি যাত্রা দেখো না কি দেখো, কি করছো জানি না। তখন অনেক কথা বলার পর যখন বউ অনেক কথা বলতে আছে, যখন বউ কথা বলতে বলতে কাহিল, যখন কথা শুনতেছে না, হাজব্যান্ডটা কোনো কথাই বলতেছে না, তখন বউ রাগ করে কি করছে জানেন? বউ রাগ করে কিছু পচা গলিত মাংস কেন বলতেছি, মাংস আমার প্রিয় তো, তাই মাংস বারবার আসে, যে পচা গলিত জিনিসপত্র হঠাৎ করে তার মাথায় ঢালে দিছে। তখন ওই বুদ্ধিও, যেটা আমার নাম মনে হচ্ছে না, সে হঠাৎ করে একটা এত ঠান্ডা পানি একটা দিয়েছে, মানে যে দিছে ঠান্ডা পানি, ঠান্ডার দিনে, এই ঠান্ডার দিনে ও মনে করছে এই ঠান্ডা কলসের পানি, ঠান্ডার দিনে যে এই বুড়া কাইল হয়ে তখন আবার মুখ খুলবে, মনে হয় বলবে খ ম, হ্যাঁ, তারপর বকাবকি করা শুরু করবে। কিন্তু ওই বুড়া তখন বলে নাই, তখন বলছে আহ আহ শীতকালে, এত কনকনে শীতে এত গর্জনের পর বর্ষণ না হলে কি হয়? তাহলে চিন্তা করেন, যে লোকটাকে এত কিছু করলো, কিলে এলো, ঘুষে এলো, মাথায় পড়লো,
হ্যাঁ, সে লোকটাকে আঘাতে বর্ষণ হলে তাহলে ঠিক আছে, যে কষ্ট দিল এই কষ্টগুলো কিন্তু আমরা পেয়ে ভুলে যাই। নিজেকে জিজ্ঞেস করুন যে আপনি যে কষ্টগুলো পেয়ে থাকেন, আপনি বাবা মা হোক, আপনার বন্ধু বান্ধব হোক, আপনার স্ত্রী হোক, আপনার পুরুষ হোক, পুরুষ বলতেছি, আপনার হাজব্যান্ড হোক, যে কষ্টগুলো দিয়ে দেয়, এই কষ্ট দিয়ে বেচারারা ভুলে যায়। কিন্তু আপনি এটাকে লালন করেন, লালন পরবর্তীতে আপনার কি হয়, এই লালন আপনাদের ক্ষতি করে। এখন যে এই ক্ষতিটা যে হয়ে গেল, আপনার মনের মধ্যে যে কষ্টটা লালন করছেন, যে কষ্ট দিয়েছে সে কিন্তু আপনাকে ভুলে গেছে, আর কিছু করার নাই, সে কিন্তু কষ্ট দিয়ে খালা। আর আপনি দেখেন আপনি ভুলতে পারছেন না এই কষ্টগুলো, এবং পরবর্তীতে আপনার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। আপনি দেখবেন আপনার যদি কলিগ কষ্ট দিয়ে থাকে, আপনার কলিগ বুঝতেছে যে এর মাথা পাগল, একে যদি একটু রাগাই দেয় সে রাগ করবে, সে উস্কাই দিল আপনাকে, আপনার তখন মনটা নষ্ট হয়ে গেল, আপনার কাঁধে স্প্রে কমে গেল, তারপর আপনার ডিমোশন হলো, একটা সময় আপনি আপনার চাকরি ছেড়ে দিলেন, তারপর আপনার জীবন বরবাদ হয়ে গেল। এখন বিষয়টা হচ্ছে আপনি আপনাকে নিয়ন্ত্রণটা আপনার হাতে দিবেন না, আপনার নিয়ন্ত্রণ আপনার হাতে রাখবেন, তাহলে আপনার জীবন অনেক সুন্দর হবে। কারণ এই জীবন আপনার, আপনি ভালোবাসেন, এই জীবনকে যদি আপনি আপনার নিয়ন্ত্রণ না করতে পারেন আপনার, তাহলে কেউ কিন্তু দায়ী থাকবে না, পস্তাতে হবে আপনাকে। আপনার এই চিন্তা, আপনার এই প্যাটার্নটাকে আপনি যদি না বদলাতে পারেন, দেখবেন যে অতীতের যন্ত্রণা মনে কষ্ট নিয়ে মনে কষ্ট পাওয়া যায়। এই কষ্টগুলো কিন্তু আমরা অতীতে পাওয়া, যখন মানে কষ্ট পাওয়া, আমাদেরকে যারা কষ্ট দিয়েছে তারা কিন্তু কষ্ট পাচ্ছে না, তারা কতটা কষ্ট পাচ্ছে আমরা কিন্তু যায় আসে না, আমি কতটা কষ্ট পাচ্ছি। অতীতে তো চলে গেছে, অতীত চলে গেছে, দেখেন একটা অতীত কিন্তু চলে যায়, অতীত আর পরিবর্তন করা যাবে না। আমরা বরং অতীতকে মুছে ফেলি মন থেকে, আমরা কিন্তু অতীতকে মন থেকে মুছে ফেলা উচিত, এর সঙ্গে জড়িত আবেগের বিষয়গুলো ত্যাগ করি, আবেগের বিষয়গুলো ত্যাগ করি, স্মৃতিকে শুধু স্মৃতি হিসেবে দেখব। ক্লাস 3-তে পড়ার সময় আপনার স্কুল ড্রেস কী ছিল তাতে আসলে আবেগের আসক্তিটা থাকে না, এটা স্রেফ একটা স্মৃতি। আমাদের জীবনে অতীতের সমস্ত ঘটনার বিষয় একই কথা প্রযোজ্য। আমরা যদি শুধু অতীত নিয়ে খুব বেশি মাথা না ঘামাই, তাহলে আমাদের সমস্ত মানসিক শক্তি এই মুহূর্তে ব্যবহার করে দারুণ একটা ভবিষ্যৎ গড়ে তুলতে পারবি। আমরা যদি অতীতের কথাগুলো বারবার চিন্তা করি, তাহলে এই শক্তিটা আমি আর ইউজ করতে পারবো না, পরবর্তীতে এই শক্তিটা আমার জন্য ক্ষতি হয়ে যাবে। তাইলে অতীতের কথা না চিন্তা করে আমি আমার এই বর্তমানে কাজে লাগাই, এই শক্তিটা আমি আমার কাজ করতে পারি এবং একটা বিশ্বসেরা মানুষ হতে পারি, বিশ্বসেরা বিজ্ঞানী হতে পারি। তাহলে আমাকে অতীতের কথা ভাবা যাবে না। আপনি অতীতের কি জিনিস ভুলে যেতে চান তার একটা তালিকা করুন। এই কাজটি করতে আপনার ইচ্ছা বা আগ্রহ কতটা, আপনার প্রতিক্রিয়া লক্ষ্য করুন। এসব জিনিস ত্যাগ করতে হলে আপনাকে কি কি করতে হবে, আপনি কাজটি করতে কতটা ইচ্ছুক, আপনার রেজিস্ট্যান্স লেভেল কতটা। অতীত যন্ত্রণাময়, আপনি যতদিন পর্যন্ত না বর্তমান ক্ষণের শক্তি, আপনি যতদিন পর্যন্ত না বর্তমান ক্ষণের শক্তিতে প্রবেশ করতে পারছেন, আপনি যতগুলো আবেগজনিত যাতনার অভিজ্ঞতা ভোগ করবেন, তা যাতনার অবশিষ্ট আপনার জন্য থেকে যাবে। অতীতের যে যন্ত্রণা আপনাকে ক্ষতি করছে, এগুলো ব্যথা বেদনার সৃষ্টি করে, এগুলো কিন্তু আপনি ভুলে যাবেন। বারবার ভুলে যাওয়ার চেষ্টা করেন। দরকার পড়ে যাকে নিয়ে আপনি কষ্ট পাচ্ছেন, যে লোকটা আপনাকে কষ্ট দিয়েছে, সেই লোককে মনে মনে তার ছবি ভেসে নিয়ে আসুন, আদর করে বসান, তাকে চুমু খেতে থাকুন, দেখবেন যে আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। এটি অতীতের যাতনার সঙ্গে দূরীভূত হবে, যা আগে থেকেই ওখানে ছিল, ঘিরে বসবে আপনার শরীর ও মনে। এর মধ্যে শৈশবের যাতনাও অন্তর্ভুক্ত। পঞ্জীভূত ব্যথা বেদনা একটি নেতিবাচক এনার্জি ফিল্ড, যা আপনার শরীর ও মনকে গ্রাস করে রাখে। আপনি যদি একে একটি অদৃশ্য সত্তা হিসেবে দেখেন, আপনি সত্যের
কাছাকাছি, অনেক কাছাকাছি চলে যাবে। এটি হলো ইমোশনাল পেইন বডি। এর রয়েছে দুটি ধরন, সুপ্ত এবং সক্রিয়। এটা একটা পেইন বডি। এই পেইন বডির আবার দুইটা ধরন আছে, একটি সুপ্ত, একটা সক্রিয়। আপনি এখন প্রচণ্ড অসুখী একজন মানুষের মধ্যে পেইন বডি শতকরা, প্রচণ্ড অসুখী একজন মানুষের মধ্যে পেইন বডি শতকরা 90% সুপ্ত বা নিদ্রিত অবস্থা থাকতে পারে, যদিও এটি সময়ের সঙ্গে শতকরা 100% সক্রিয় হয়ে উঠতে পারে। কিছু মানুষ প্রায় সারাটা জীবনে এই পেইন বডি বেড়ায়, পেইন বডির বয়ে বেড়ায়। আবার অন্যরা বিশেষ কিছু অবস্থার এর অভিজ্ঞতা অর্জন করে, যেমন ঘনিষ্ঠ কোনো সম্পর্কের ক্ষেত্রে, অথবা অতীতের কোনো ক্ষতি, কিংবা শারীরিক অথবা মানসিক কোনো আঘাত। কিছু পেইন বডি হয়ে থাকে আপত্তিকর, তবে তুলনামূলক কম ক্ষতিকর। যেমন কোনো বাচ্চা হয়তো ঘ্যান ঘ্যান করে চলছে, থামছে না, তবে অপর পেইন বডিগুলো হয় মন্দ ধরনের ধ্বংসাত্মক দানব, কিছু হয় ফিজিক্যালি ভায়োলেন্ট, আবার অনেকগুলো ইমোশনালি ভায়োলেন্ট। কেউ আপনার কাছের মানুষের উপর হামলা চালায়, ওপর দিকে অন্যরা আপনাকে হামলা করে বসতে পারে। জীবন নিয়ে আপনার চিন্তা ভাবনা ও অনুভূতিগুলো তখন দারুণ রকম নেতিবাচক ও ধ্বংসকারী হয়ে ওঠে। এইভাবে অসুস্থতা ও অ্যাক্সিডেন্টগুলো সৃষ্টি হয়। কিছু পেইন বডি তাদের হোস্টদেরকে সুসাইডের দিকে ঠেলে দেয়। আপনি যখন ভাবছেন একজন মানুষকে চেনেন, হঠাৎই আবিষ্কার করলেন একে আপনার বড্ড অচেনা লাগছে। সে যাই হোক, আসল গুরুত্বপূর্ণ বিষয় হলো অন্যদের চেয়ে নিজেকে বেশি পর্যবেক্ষণ করা। আপনি কেন অসুখী সেই বিষয়গুলো আগে চিন্তিত করুন। এই অসুখ বা অসন্তোষের বিষয়টি আসতে পারে নানা রূপ ধরে: বিরক্তি, অধৈর্য, খিটখিটে মেজাজ, কাউকে আঘাত করার ইচ্ছা, ক্রোধ, রাগ, হতাশা, আপনার সম্পর্কে কোনো নাটকীয়তার সৃষ্টি করা ইত্যাদি। যেমন ধরুন, আপনি হয়তো কারো কাছে টাকা পান, ও টাকা দিচ্ছে না, আপনার মনে মনে রাগ হচ্ছে, বারবার চিন্তা করতেছেন ও আসলে ওর বেটার কানটা ছেড়ে দিব, ও আসলে নাকটা ফুলে দিব, ও আসলে গালটা ফুলে দেব, ও আসলে বেটাকে পেদানি দিব, ও আসলে বেটা বান্ধে রাখবো। এই কথাগুলো কাট এই কথাগুলো কিন্তু আপনার শরীর নিয়ে নিচ্ছে। এই অসুখ বা অসন্তোষের বিষয়টি আসতে পারে নানা রূপ ধরে। যেমন কোনো কাজে বিরক্তি, যেমন আপনি হাঁটছেন রাস্তার মধ্যে, খুব দ্রুত হাঁটার চেষ্টা করছেন, কিন্তু দেখলেন একটা মহিলা, ভদ্র মহিলা, উনি হাঁটছেন একটু ধীরে, একটু হেলে দুলে, তখন আপনার একটা বিরক্তি আসলো। আবার অধৈর্য, যেমন আপনার বাচ্চাটা খেলতে যাচ্ছে বারবার, আপনি দেখছেন একটা প্রয়োজনীয় একটা কাজ করছেন, কিন্তু আপনার বাচ্চাটা খেলতে যাচ্ছে, আপনার একটা অধৈর্য লাগছে, বা বাচ্চাটা খেলতে বসেও কেঁদে দিল, হ্যাঁ হ্যাঁ তোমরা এটা বলছো কেন, এটা করছো, মানে ছোট বাচ্চারা যা করে, তখন আপনার একটা অধৈর্য হইল। এগুলোও কিন্তু আপনার ক্ষতিকর। খিটখিটে মেজাজ, আপনার বাচ্চা বৃষ্টিতে ভিজতে গেল, আপনি চান আপনার বাচ্চাটা বৃষ্টিতে ভিজুক, একটা ভালো সাহসী মানুষ হোক, কিন্তু সে অটো সাজেশন দেয় না, আমি বিশ্বাসী, আমি সাহসী, আমি পারি, আমি করেছি, আমার জীবন করেছি, কিন্তু ও ভয় পায়, মানে দোষ হয়ে যায় বংশ পরম্পরা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বাবা। এখন আপনার এগুলো দেখে আপনার একটা খিটখিটে মেজাজ জন্মালো, তখন আপনি ক্ষমা বলা শুরু করলেন। এই খিটখিটে মেজাজ আপনার জন্য ক্ষতিকর। কাউকে আঘাত করার ইচ্ছা, যেটা বললাম, আপনি যে টাকা পয়সা দিয়েছেন কিন্তু দিচ্ছে না, এটা কাউকে আঘাত করার ইচ্ছা আপনার ক্ষতিকর। ক্রোধ, রাগ, হতাশা, আপনার হাজবেন্ড হয়তো আপনাকে মাস শেষে টাকা পয়সা দিচ্ছে না, ও একা একা হোটেলে বসে সব কিছু খেয়ে ফেলছে, বা অন্য জায়গায় গিয়ে শোয়া, যেটা হয়ে যায়, এগুলো বলতে চাচ্ছে না, কাট, দ্বিতীয় জনের একটা ব্যবস্থা নিচ্ছে, সেটা আপনার কাউকে টাকা পয়সা দিচ্ছে না, এর মধ্যে আপনার রাগ হয়ে গেল, রাগ থেকে ক্রোধ হয়ে গেল, ক্রোধ থেকে বলল যে আমার খরচ দেয় না, আমার হাত খরচ লাগে না, তখন আপনার একটা হতাশা হয়ে গেল। এটাও কিন্তু খারাপ। আপনার সম্পর্কে কোনো নাটকীয়তা
সৃষ্টি করা ইত্যাদি। অর্থাৎ আমরা কিন্তু কোনো ওই লোকটাকে বলছি না, কিছু দেখছি না, কিন্তু মনে মনে অনেক চিন্তা করছি যে ওকে বেটা টাকা না দিলে এবার আজকে ঠাঙ্গামু। আবার চিন্তা করতেছি এই মেয়েটা কিছুই বোঝে না, আবার এখনই অন্যান্য সকল অস্তিত্বের মতো নিজে টিকে থাকতে চায়। আর এটি শুধু তখনই টিকে থাকে যদি এটি অবচেতনভাবে আপনাকে বাগে পেয়ে যায়। তখন এটি উঠে দাঁড়ায়, আপনাকে দখল করে, আপনি হয়ে আপনি হয়ে যান এবং আপনাকে সম্বল করে বাঁচতে থাকে। আপনার মাধ্যমে এর খাদ্যের অভাব প্রয়োজন হয়। যে কোনো অভিজ্ঞতাকে সে খাদ্য হিসেবে গ্রহণ করে, যে কোনো বেদনাকে, রাগ, ধ্বংসপ্রবণতা, ঘৃণা, শোক, ইমোশনাল ড্রামা, ভায়োলেন্স, এমনকি অসুস্থতাও কাজে মেইন বডি যখন এটি আপনাকে গ্রাস করে ফেলবে, আপনার জীবন আস্তে আস্তে দুঃসহ হয়ে যাবে। এবার পেইন বডি আপনাকে মুঠোর মধ্যে পুড়ে ফেলতে পারলে আপনি আরো যাতনা চাইবেন। আপনি হয়ে উঠবেন একদম ভিকটিম কিংবা কুকর্মকারী। আপনি পেইন দিতে চাইবেন অথবা পেইন সহ্য করতে চাইবেন, কিংবা দুটোই, এই দুটোর মধ্যে খুব বেশি পার্থক্য নেই। আপনি এই বিষয়টি নিয়ে তেমন সচেতনও নন এবং ভয়ানকভাবে দাবি করবেন যে আপনি পেইন চান না, কিন্তু নিবিড়ভাবে তাকালে লক্ষ্য করবেন আপনার চিন্তা ভাবনা এবং আচার আচরণ এমনভাবে ছক কাটা যে পেইন চাইলেই পেইন চলবেই আপনার এবং অন্যদের জীবনে। আপনি বিষয়টি সম্পর্কে সত্যি সত্যি যদি সচেতন থাকতেন তাহলে এই প্যাটার্নটি অদৃশ্য হয়ে যেত। বেশি বেশি পেইন বা যাতনা চাওয়া পাগলামি, আর সচেতনভাবে কেউ পাগলামি করে না। আপনি এই বিষয়টি সম্পর্কে সত্যি সত্যি যদি সচেতন থাকতেন তাহলে এই প্যাটার্নটি অদৃশ্য হয়ে যেত। বেশি বেশি পেইন বা যাতনা চাওয়া পাগলামি, আর সচেতনভাবে কেউ পাগলামি করে না। পেইন বডি যেটি ইগোর একটি কালো ছায়া মাত্র। আপনার সচেতনতার আলো নিয়ে সে ভীত, সে ভয় পায় যদি তার কেউ খোঁজ পেয়ে যায়। এর টিকে থাকা নির্ভর করে আপনার অবচেতন আইডেন্টিফিকেশনের উপরে। একই সঙ্গে আপনার ভিতরে যে পেইনের বাস তার মুখোমুখি হওয়ার অবচেতন ভয়ের উপর। কিন্তু আপনি যদি এর মুখোমুখি না হন, পেইনের গায়ে আপনার সচেতনতার আলো না ফেলেন, পেইনের গায়ে আপনার সচেতনতার ফোকাস না ফেলেন, তাহলে একে বারবার অব্যাহতি দিতে আপনি বাধ্য হবেন। পেইন বডি আপনার কাছে বিপজ্জনক এক দানব বলে মনে হতে পারে, যার দিকে তাকাতেও আপনার ভয় লাগে। তবে আপনাকে আশ্বস্ত করে বলছি, এই স্রেফ একটি অলিক অশরীরী ছাড়া কিছুই নয়, যা কিনা আপনার বর্তমানতার শক্তির বিরুদ্ধে জয়লাভ করতে পারবে না। কিছু আধ্যাত্মিক শিক্ষায় বলা হয় সকল পেইনে চূড়ান্তভাবে ইলুশন বা ভ্রম ছাড়া কিছু নয়। কথাটি সত্য, কিন্তু কথা হলো আপনার জন্য এটি সত্য কিনা। যেন তেনভাবে বিশ্বাস করলে তো সত্যি হয়ে যায় না। আপনি কি চান বাকি জীবন যতনা অভিজ্ঞতা সঞ্চয় করবেন এবং বলতে থাকবেন এটি শুধু একটি ভ্রম? তাহলে কি আপনি যাতনা থেকে মুক্ত হতে পারবেন? এখানে আসলে বিষয়টি হলো আপনি এই সত্যকে কিভাবে উপলব্ধি করবেন সেটা। পেইন বডিকে সরাসরি পর্যবেক্ষণের প্রয়োজন নেই। আপনি যে মুহূর্তে একে পর্যবেক্ষণ করবেন, আপনার ভিতরে এর এনার্জি ফিল্ডকে অনুভব করবেন, এর প্রতি মনোযোগ দিবেন, ভেঙে যাবে আইডেন্টিফিকেশন। পেইন বডির কি ঘটে যখন আমরা এর সঙ্গে আমাদের আইডেন্টিফিকেশনের ভঙ্গের বিষয়ে যথেষ্ট সচেতন হয়ে উঠি? অবচেতনতা একে সৃষ্টি করে। সচেতনতা
এটাকে রূপান্তরিত করে। সেন্ট পল এই সার্বজনীন তত্ত্বটিকে সুন্দরভাবে প্রকাশ করেছেন। সবকিছু আলোতে প্রতিভাত হয়, আর আলোতে যা প্রকাশ হয় সেটি আলো হয়ে ওঠে। আপনি যেমন অন্ধকারের সঙ্গে লড়াই করতে পারেন না, তেমনি পেইন্ট বডির সঙ্গেও লড়াই করতে পারবেন না। এরকম কিছু করতে গেলে আভ্যন্তরীণ সংঘর্ষের সৃষ্টি হবে এবং এর ফলে আরও বেশি বেদনা তৈরি হবে। একে লক্ষ্য করাই যথেষ্ট হবে। একে দেখাটাই এই মুহূর্তে এর অংশ হিসেবে মেনে নেওয়ার সামিল। পেইন্ট বডিতে গড়ে ওঠে আটকে থাকা লাইফ এনার্জি দ্বারা, যা আপনার সমগ্র এনার্জি ফিল্ড থেকে টুকরো হয়ে মাইন্ড আইডেন্টিফিকেশনের অস্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে সাময়িকভাবে স্বাধীন হয়ে যায়। এটি তৈরি হয় অ্যান্টি লাইফে, সেই প্রাণীটির মতো যে নিজেই নিজের লেজ খেয়ে ফেলে। আমাদের সভ্যতা কেন জীবন ধ্বংসকারী? তবে জীবন ধ্বংসকারী শক্তিগুলোতে লাইফ এনার্জি রয়েছে। আপনি যখন অশনাক্তকরণ শুরু করেন এবং দর্শকে পরিণত হন, পেইন্ট বডি কিছুক্ষণের জন্য কাজ করতে থাকবে এবং আপনাকে এর সাহায্যে আবার আইডেন্টিফাই করার কৌশল কাটানোর চেষ্টা করবেন। যদিও আপনি আপনার আইডেন্টিফিকেশনের মাধ্যমে একে আর শক্তির যোগান দিচ্ছেন না, কিন্তু এর একটি নির্দিষ্ট গতিবেগ রয়েছে, ঘূর্ণমান চাকার মতো, যেটি কিছুক্ষণের জন্য চলমান থাকবে, সেই তাকে চালানো হোক বা না হোক। এই সময়টিতে এটি দেহের বিভিন্ন অংশে শারীরিক ব্যথা-বেদনার সৃষ্টি করবে, তবে এগুলো বেশিক্ষণ স্থায়িত্ব পাবে না। বর্তমান সময়কালে থাকুন, সচেতন থাকুন। আপনাকে পেইন্ট বডির পর্যবেক্ষণ করতে হবে এবং এর শক্তি অনুভব করতে হবে। তাহলে এটি আর আপনার চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। যে মুহূর্তে পেইন্ট বডির এনার্জি ফিল্ডের সঙ্গে আপনার চিন্তা ভাবনাগুলো এক কাতারে সামিল হয়ে যাবে, আপনি এর দ্বারা শক্তি হবে। এই সময়টিতে এটি দেহের বিভিন্ন অংশে শারীরিক ক্রিয়া করবে। এগুলো তবে স্থায়ী পাবে না। যেমন ক্রোধ, অথবা আপনার মন মেজাজ যদি খারাপ থাকে, একটি নেতিবাচক মাইন্ড প্যাটার্নের মধ্যে আপনি ঢুকে যান। ভাবেন কি বিশ্রী আপনার জীবন। যেমন ক্রোধ যদি পেইন্ট বডির প্রধান এনার্জি ভাইব্রেশন, এবং আপনি রাগী চিন্তা ভাবনা করে থাকেন, ভাবতে থাকেন অমুকে আপনার সঙ্গে কী রকম আচরণ করেছেন, আপনি তার কি দশা করবেন ইত্যাদি, তখন আপনি অচেতন হয়ে পড়বেন এবং পেইন্ট বডি আপনার জায়গা দখল করবে। যেখানে রাগ আছে তার নিচেই সবসময় পেইনের অবস্থান। মনে রাখবেন, যেখানে রাগ আছে তার নিচে পেইনের অবস্থান। অথবা আপনার মন মেজাজ যদি খুব খারাপ থাকে এবং একটি নেতিবাচক মাইন্ড প্যাটার্নের মধ্যে আপনি ঢুকে যান এবং ভাবেন কি বিশ্রী আপনার জীবন, তখন আপনার চিন্তাগুলো পেইন্ট বডির সঙ্গে এক কাতারে সামিল হবে। আপনি অচেতন হয়ে যাবেন এবং পেইন্ট বডির হামলার জন্য হয়ে উঠবেন ভঙ্গুর। অচেতন শব্দটি আমি এখানে ব্যবহার করছি কোনো মানসিক অথবা আবেগজনিত প্যাটার্নের সঙ্গে আইডেন্টিফাই হওয়াকে বোঝাতে। এটি হলো দর্শকের সম্পূর্ণ অনুপস্থিতি। আপনার ভিতরে যে আবেগ অনুভূতি রয়েছে তার উপর পূর্ণ মনোযোগ দিন। জানুন এইটি পেইন্ট বডি, মেনে নিন ওটা ওখানে আছে। এটিকে নিয়ে ভাববেন না। এই অনুভূতিকে চিন্তায় পরিণত করার সুযোগ দিবেন না। বিশ্লেষণ করতে যাবেন না। এ থেকে নিজেকে আইডেন্টিফাই করার প্রয়োজন নেই। বর্তমানের সঙ্গে থাকুন। আপনার ভিতরে কি ঘটছে তার সর্বক্ষণ পর্যবেক্ষণ করুন। শুধু ইমোশনাল পেইন নয়, নীরব দর্শকের বিষয়েও সচেতন হয়ে উঠুন, যে সব কিছু পর্যবেক্ষণ করছে। এটাই হলো বর্তমানের শক্তি। আপনার নিজের সচেতন বর্তমান উপস্থিতির শক্তি। তারপর দেখুন কি ঘটে। পরবর্তী পদক্ষেপ হলো ক্ষমা। ক্ষমা
পরবর্তী পদক্ষেপ হলো ক্ষমা। আমাদের নিজেদেরকে ক্ষমা করে দিতে হবে এবং অতীতের সব কিছুকে। দ্য কোর্স ইন মিরাকলস বারবার বলছে ক্ষমা করলে সব কিছু জবাব মেলে। আমরা যখন কোথাও আটকে যাই এর অর্থ আমাদের আরও ক্ষমা করা উচিত। আমরা যখন বর্তমান জীবন প্রবাহ স্বচ্ছন্দভাবে চলতে পারি না এর অর্থ আমরা অতীতের কোনো মুহূর্তকে আঁকড়ে ধরে আছি। সেটি হতে পারে আফসোস, দুঃখ, বেদনা, অপরাধবোধ, দোষারোপ, ক্রোধ, বিরক্তি বা অসন্তোষ এবং মাঝে মধ্যে প্রতিশোধ নেওয়ার বাসনা। এই সব কিছুর উৎপত্তি ক্ষমাহীনতা থেকে। এটিকে ত্যাগ করতে না চাওয়া এবং এটি বর্তমান সময়ের মাঝে এসে উঁচু করে না। যে কোনো নিরাময় ক্ষমা চাওয়ার কাজে আসে। আর ভালোবাসার পথে হলো ক্ষমা। ক্ষমায় বিরক্তি, অসন্তোষ দূর হয়ে যায়। বিভিন্ন পথ রয়েছে যেভাবে আপনি মানুষকে ক্ষমা করে দিতে পারবেন। এজন্য অনুশীলন করার দরকার। অনুশীলন অসন্তোষ দূর করা। পুরনো একটি অনুশীলন বা এক্সারসাইজ রয়েছে যা আপনার মন থেকে অসন্তোষ ও বিরক্তি দূর করে দেবে। আপনি চুপচাপ বসবেন, চোখ বুজুন, মন ও শরীর রিল্যাক্স করে দিন। তারপর কল্পনা করুন বসে আছেন অন্ধকার একটি প্রেক্ষাগৃহে। আপনার সামনে একটা মঞ্চে আপনার সবচেয়ে বিরক্তিকর কারণ লোকটিকে বসান। এই অতীত ও বর্তমানের জীবিত ও মৃত, এই অতীত বা বর্তমানে জীবিত বা মৃত যে কেউ হতে পারে। এই লোকটিকে যখন পরিষ্কার দেখতে পাবেন কল্পনা করুন ভালো ভালো সব জিনিস ঘটছে লোকটিকে ঘিরে। লোকটিকে হাসি মুখে এবং সুখী অবস্থায় দেখুন। এই ছবিটি কিছুক্ষণ ধরে রাখুন মনে, তারপর মুছে দিতে দিন। লোকটি যখন মঞ্চ ছেড়ে চলে যাবে ওখানে নিজেকে বসান। কল্পনা করুন ভালো ভালো সব জিনিস ঘটছে আপনাকে ঘিরে। নিজেকে দেখুন হাসি মুখে এবং কল্পনা করুন আপনার সব কিছু খুব সহজে হচ্ছে। আপনি সুখী অবস্থায় আছেন। মনে রাখবেন প্রকৃতির প্রাচুর্যের ভাগ সবাই পাবে। প্রকৃতির প্রাচুর্যের ভাগ সবাই পাবে। উপরের অনুশীলনটি আমাদের মনের অনেক বিরক্তি ও অসন্তোষের কালো মেঘ দূর করে দিবে। কারো কারো জন্য এই কাজটি করা অবশ্য বেশ কঠিন। প্রতিবার কল্পনার সময় নতুন একজনকে বেছে নেবেন। 1 মাস প্রতিদিন একটানা কাজটি করে যান। তারপর দেখুন কেমন বোধ করছেন। প্রতিশোধ, ক্ষমা ইত্যাদির ক্ষেত্রেও অনুশীলন চালিয়ে যেতে পারেন। যার উপর আপনার খুব রাগ বা প্রতিশোধ নিতে চান তাকে এভাবে কল্পনায় ক্ষমা করে দিতে পারেন। প্রতিদিন প্র্যাকটিস করলে আস্তে আস্তে আপনার রাগ পড়ে আসবে। যাকে ক্ষমা করতে চান চোখ বুজে তার চেহারা চিন্তা করে জোরে জোরে বলবেন, যাও, তোমার অপরাধ আমি ক্ষমা করে দিলাম, তুমি এখন মুক্ত। আপনি আর নিজের কৃতকর্মের জন্য কোনো অপরাধ ভোগে ভুগলে জোরে জোরে বলবেন, আমি অমুক কৃতকর্মের জন্য নিজেকে ক্ষমা করে দিলাম। আমি প্রতিদিন 5 মিনিট এভাবে প্রতিদিন 5 মিনিট করে বলবেন। কিছুদিন পরে দেখবেন কি চমৎকার ফল পেয়ে যাচ্ছেন। আপনি যতটা ভালোবাসা ধারণ করেন তা দিয়ে গোটা পৃথিবী নিরাময়যোগ্য করে তোলা যায়। তবে আপাতত ভালোবাসা দিয়ে নিজেকে নিরাময় করে তুলুন। মনের ভিতরে উষ্ণতা অনুভব করুন। আপনার এই অনুভূতি আপনাকে বদলে দিতে সাহায্য করবে। বন্ধুরা, 7ম অধ্যায় প্রায় শেষ করেছি। আমার সাথে সবাই একযোগে বলুন, অনাদি এই জীবনে নিজেকে আমার মনে হয় নিখুঁত, সম্পূর্ণ এবং পরিপূর্ণ, যদিও জীবন সর্বদাই পরিবর্তনশীল। জীবনের কোনো শুরু নেই এবং শেষ নেই, শুধু রয়েছে সাইক্লিং এবং রিসাইক্লিং এর সারাংশ। অভিজ্ঞতা। জীবন কখনো স্থির ও নিশ্চল নয়, কারণ জীবনের প্রতিটি মুহূর্ত নতুন এবং তরতাজা। যে শক্তি আমাকে সৃষ্টি করেছে আমি তার মাঝে আছি এবং এই শক্তি আমাকে আমার সব কিছু মেনে নিতে
সাহায্য করছে। আমি জেনে আনন্দিত আমি জেনে আনন্দিত যে আমারও আমি জেনে আনন্দিত যে আমার আমি জেনে আনন্দিত যে আমার মনের এই শক্তি আমি যেখানে খুশি যেভাবে খুশি ব্যবহার করতে পারবো। আমরা যখন পুরনো থেকে সরে আসি তখন জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে একটি নতুন শুরুর দিক। এই মুহূর্তে আমার জন্য শুরুর একটি নতুন দিক, সেটি শুরু হচ্ছে এখন থেকে এবং এখান থেকে। আমার পৃথিবীতে সবকিছু মঙ্গলময়, আমার পৃথিবীতে সবকিছু মঙ্গলময়। বন্ধুরা, সপ্তম অধ্যায় শেষ করেছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং আপনার উপকারে আসে, তাহলে আপনি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো রাখুন।